গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আজকে হলো শনিবার আর এখন সকাল 8টা বাজে। তো আজকে তো ছেলে মেয়ের স্কুল কলেজ নেই, তাই একটু ওই ধীর গতিতে চলছি। অন্যান্য দিন যেরকম হুটোপাটি চলে, তো আজকে আর সেরকম হুটোপাটি নেই। তবে রান্নাবান্নার চাপ রয়েছে, তারপর ঘরের টুকটাক কাজকর্ম তো চাপ থাকবেই। 6:30টার সময় না, 6:30টারও আগে উঠেছি, 6:15তে উঠেছি। সবজিপাতিগুলো কাটা হয়েছে, আরও কিছু কাটতে হবে। শিম কাটতে হবে, তো সেটা আমি পরে কেটে নেব, রান্না করতে করতে কেটে নেব। এই যে পেঁয়াজ কাটলাম, আদা রসুনের খোসা ছাড়ানো, তারপর পেঁয়াজ, না এটা হলো পেঁয়াজ পাতা কাটলাম। টমেটো পরে কাটবো, টমেটোর চাটনি হবে। রুটি করব, বেলেন চাক্কিটা ধুয়ে রাখলাম, কালকে রাতে পুলি পিঠা করেছিলাম, তো সেই ময়ানটা রয়ে গেছে এটার মধ্যে। এই দিয়ে রুটি হবে, তরকার ডাল হবে। আর এটা হলো বাসমতি চাল, ফ্রাইড রাইস করব। তো এখন প্যাকেটটা কেটে চাল বের করে ধুয়ে রাখতে হবে। ঘরদোর সব ঝাড় দিয়েছি, উঠোনটা ঝাড় দেওয়া হয়নি। এখন নোংরা নিতে গাড়ি আসবে, তো ওই নোংরার গাড়িতে নোংরা দিয়ে তারপর উঠোন ঝাড় দিয়ে স্নান করতে চলে যাব। স্নান করে তারপরে ঠাকুর ঘরে যাব। ঠাকুর ঘরটাও আজকে পরিষ্কার করতে হবে, কারণ কয়েকদিন বাড়িতে ছিলাম না, তো ঠাকুর ঘরটা খুব হয়ে রয়েছে, নোংরা হয়ে রয়েছে। আমার বর পুজো দেয়, তো ও তো অত গুছিয়ে দিতে পারে না, তা আজকে ঠাকুর ঘরটা পরিষ্কার করতে হবে। এদিককার কাজ একটু গুছিয়ে রেখে তারপরে ঠাকুর ঘরে ঢুকবো, কারণ ঠাকুর ঘরে যদি ঢুকি তো 1-1.5 ঘন্টার আগে আমি বের হতে পারবো না, 1 ঘন্টার বেশি সময় লাগবে, কারণ আজকে ওই যে ঠাকুর ঘর পরিষ্কার করতে হবে। আর ওই নোংরা দেবো, তো সেই জন্য স্নান করিনি, নোংরাটা দিয়ে তারপরে স্নান করব। চালটা জলে ভিজিয়ে তারপরে স্নান করে ঠাকুর ঘরে যাব। তারপরে এসে ভাতটা রান্না করব, তাহলে তাড়াতাড়ি চালটা সেদ্ধ হয়ে যাবে। স্নান করে এখন ঠাকুর ঘরে যাব। তবে ঠাকুর ঘরের সমস্ত কাজ করতে পারিনি, কিছুটা কাজ কমপ্লিট করেছি, আর বাকিটা কাজ আগামীকাল করতে হবে। হাতে সময় ছিল না, সেই জন্য সব কাজ আর করতে পারিনি আজকে। আর এই দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে, ভোগে আজকে আপেল দিয়েছিলাম। 25 বাজে, রান্নাবান্না পুরো দমে চলছে, নিঃশ্বাস ফেলার সময় পাচ্ছি না, আজকে এত চাপ। এটা ওটা টুকটাক করেই যাচ্ছি রান্না, কারণ এই শনি রোববার দিন ছেলে মেয়ে বাড়িতে থাকে, সেই জন্য একটু এটা ওটা করতেই হয় আমাকে। এরপর তো সেই আবার ছন্ন ছাড়া জীবন, আমি হয়তো ওই কলকাতায় থাকবো, এরা এখানে থাকে, এরা এখানে ঠিকমতো খেতে পায় না, আমি ওখানে ভালো কিছু রান্না করি না, যেহেতু ওরা ওখানে থাকে না, তো সেই জন্য সেরকম কিছু রান্না করা হয় না। ওই জন্য বাড়িতে আসলে যেরকম কাজের চাপ থাকে, মানে বাড়িঘর গোছানোর কাজকর্ম থাকে, রান্নাবান্নার চাপটাও থাকে। বন্ধুরা, রান্নাঘরের অবস্থা কিন্তু ভীষণই খারাপ। হ্যাঁ, তোমরা কিছু মনে করো না, মানে আমি একদিক দিয়ে রান্না করছি, আরেক দিক দিয়ে এই সমস্ত কিছু আর কি রেডি করে নিচ্ছি। এই ধরো, এই যে এটা ভাজতে ভাজতে শিমটা কেটে নিয়ে শিমটা বসিয়ে দিয়েছি। হ্যাঁ, ভীষণ খারাপ অবস্থা। ওই সিঙ্কের বাসনগুলো ধোবো, আরও কয়েকটা বাসন হবে, তারপরে ওই বাসনগুলো আমি ধুয়ে রাখবো। বিকেলের দিকে যে বাসন হবে সেগুলো আর ধোবো না। তারপরে এই দেখো, এই টেবিলের অবস্থাও খুবই খারাপ। হ্যাঁ, ওইখানে জিনিসপত্র ধরছে না, তাই এখানে আবার ট্রান্সফার করেছি। কিছু জিনিস ফ্রিজে ঢুকবে, তারপর ওদের ব্রেকফাস্ট হয়নি, ভাতটা করে আমি ঠান্ডা করলাম। ফ্রিজে যা যা ওই টুকটাক খাবারপত্র ছিল সেগুলো সব বের করেছি গরম করা। ভাত হয়ে গেছে, এই যে দেখো ভাত হয়ে গেছে। তারপরে অর্জুনের জন্য পুলি পিঠা করলাম, কালকে পুলি পিঠা করেছিলাম, তো অর্জুনকে আবার এই কয়েকটা পুলি পিঠা ভেজে দিলাম, আর কয়েকটা চিকেন পকোড়া তুলে রাখলাম। সকালের জন্য করেছি রুটি, তারপরে আর এটা হলো গিয়ে তড়কা, আর এর মধ্যে রয়েছে কাজু কিশমিশ আমন্ড, এগুলো ভেজানো রয়েছে। এগুলো কাটতে হবে, এই যে ওই চিলি চিকেনের ওটা ভাজতে ভাজতে এগুলো কাটবো। অর্ধেকটা কাটা হয়েছে, আরও কিছু কাটতে হবে। আর এটার মধ্যে এটা হলো গিয়ে যে চাল, ফ্রাইড রাইসের জন্য যে চালটা নিয়েছে, চালটা বেশি হয়েছিল, তো এটা আবার ফ্রিজে রেখে দেবো। এগুলো ফ্রিজে রেখে দেবো, সবজিগুলো কাটা হলে তারপর সব ফ্রিজে রেখে দেবো। আজকে আমার বর বললো শিম পোস্ত দিয়ে ফ্রাইড রাইস দিয়ে খাবে, বলে আজকে শিম পোস্ত করো। আমি বললাম যে আজকে তো ফ্রাইড রাইস রান্না করবো, বলে আমি ফ্রাইড রাইস দিয়ে শিম পোস্ত দিয়ে খাবো। আমি জানি না ফ্রাইড রাইস দিয়ে শিম পোস্ত খেতে কীরকম কী লাগে না লাগে, তো
তো যখন বলেছে করে দিচ্ছি শিম পোস্ত, আর বেগুন ভাজাও করবো ওর জন্য। ও না ফ্রাইড রাইস অতটা ভালো খায় না, ফ্রাইড রাইস একদমই খেতে চায় না। কৃপা ওর জন্য আবার ভীষণ পছন্দ করে, আমারও বেশ ভালো লাগে ফ্রাইড রাইস খেতে। আর ও সবসময় বলবে কি বাড়িতে পোলাও রান্না করতে, একটু পোলাও করো পোলাও করো। আমি বললাম না আজকে ফ্রাইড রাইসই করবো, এতদিন এই তোমার কথা মতো চলেছে, আজকে আমাদের কথা মতোই চলবে। কৃপা সে কবে থেকে বলছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন খাবে আমার হাতের। চিলি চিকেন রান্না কমপ্লিট, এখন এটা গামলার মধ্যে ঢেলে রাখছি। অনেকটাই চিলি চিকেন করেছিলাম, তো এটা দিয়ে আমাদের না 2 দিন হয়ে গেছে। বেশি করেই রান্না করলাম। কৃপা অর্জুন আমার হাতের চিলি চিকেন, ফ্রাইড রাইস এগুলো খেতে পছন্দ করে। ভাবলাম ওরা বাড়িতে আছে, যখন ওদের খিদে পাবে তখনই অল্প অল্প করে নিয়ে নিয়ে খাবে। আর এই দেখো ফ্রাইড রাইসটাও রান্না হয়ে গেছে। কী কী রান্না করলাম সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। বেগুন ভাজা, চাটনি, তারপরে শিম পোস্ত, এই দেখো রুটি তড়কা এখনও রয়ে গেছে। পুলি পিঠা করেছিলাম তো তো সেগুলো সবাই একটু একটু খেয়েছে, এখন বলে রুটি আর খাবো না। বিকেলবেলার দিকে কৃপা অর্জুনকে রুটি তড়কা গরম করে দিয়েছিলাম, ওরা ওগুলো খেয়ে নিয়েছিল। আর এই দেখো চিলি চিকেন। তো আজকের মতো রান্না কমপ্লিট। এগুলো সব ঢাকা দিয়ে তারপরে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম। সন্ধে হয়ে গেছে বন্ধুরা, সন্ধেবাতি দিচ্ছি। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মায় প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমঃ নমঃ। হে কৃষ্ণ। একটা কমলা রঙের গোলাপ ফুটেছে, দেখো গোলাপটা খুব সুন্দর লাগে, দিনের বেলাতে দেখতে আরও বেশি ভালো লাগে। আর এবার কাগজ ফুলও হয়েছে, গোলাপি রঙের কাগজ ফুলটাও হয়েছে অনেক। সন্ধেবাতি দিয়ে গোপালকে পুজো দিয়ে ঘুম পাড়িয়ে তারপর একটু বাইরে গিয়েছিলাম। আবার বের হব একটু পরে, কৃপাকে নিয়ে যাব ডাক্তারের কাছে। বাইরে ভালোই ঠান্ডা আছে, ঘরে থেকে না বোঝা যায় না। আজকে বেরোলাম বাইরে, এই সোয়েটারটা পরে গিয়েছিলাম তো আমার মনে হচ্ছে আরেকটা চাদর যদি চাপা দিতে পারতাম ভালো হতো, এরকম লাগছিল। তো সোশ্যাল মিডিয়ায় কত রকমের যে খবর নিত্য নতুন দেখতে পাই, মানুষের এখন বেশ ভালোই সময় কাটে এ সমস্ত নিয়ে। এই তো কেউ ৭৮টা না ৭৪টা ঘুমের ট্যাবলেট খেয়ে নিচ্ছে, তারপরে দেখা যাচ্ছে কাউকে ওই মাটনের বদলে বিফ খাইয়ে দিচ্ছে, সেই নিয়ে কত রকমের কত ভিডিও হচ্ছে। আর যে যেরকম যা পাচ্ছে কমেন্ট করে যাচ্ছে, সেই নিয়ে ভিডিও হচ্ছে। এসব নিয়ে মানুষের বেশ ভালোই এখন সময় কাটছে। কিন্তু আমার যদিও কোনো কিছুই না সিরিয়াস মনে হয় না। আর কি মানুষের কমেন্টগুলো দেখি, এই যে যেই ভিডিওগুলো ভাইরাল হয় সবাই দেখে, তো সেই ভিডিওগুলো দিয়ে তো যারা আর কি কন্টেন্ট ক্রিয়েটার, যারা ভিডিও তৈরি করে তারা তো প্রচুর টাকা ইনকাম করে। তো অনেকেই ভাবে যে হয়তো এই ব্যাপারগুলো সত্যি, কিন্তু আমি না বিশ্বাসই করতে পারি না। আমার না বিশ্বাস হয় না যে এই ব্যাপারগুলো সত্যি হতে পারে। আমার কেন জানি না বিশ্বাস হয় না যে রেস্টুরেন্ট নিয়ে এই এত কিছু হচ্ছে। আমার মনে হয় কি যে আমি কোনো রেস্টুরেন্টের নামও বলবো না, কোনো ব্লগারের নামও বলবো না, কিচ্ছু বলবো না। যারা ফেসবুক দেখো, সবার হাতেই মোবাইল রয়েছে, সবাই এখন ওই ফেসবুকটা ইনস্টা এইসব দেখে, তারপরে এই ধরনের ভিডিওগুলো সবার চোখেই পড়ে। তো আমার কেন জানি না মনে হয় ওই রেস্টুরেন্টের সাথে ওই কন্টেন্ট ক্রিয়েটারের সাথে নিশ্চয়ই কোনো একটা কন্ট্যাক্ট হয়েছে। দেখো রেস্টুরেন্টটাও কিন্তু ভাইরাল হয়ে গেছে। মানুষ যেই ধরনের মানে কন্টেন্টগুলো পছন্দ করবে সেগুলোই তো তারা ওই পাবলিক করবে, সেগুলো নিয়েই আর কি মাথার মধ্যে তাদের খেলা চলতে থাকে যে এরপর কি করব, এরপরে কোন ধরনের ভিডিও দেব, এরপরে এই টাইপের ভিডিও দিতে হবে, এটা করতে হবে, তাদের মাথার মধ্যে এগুলো ঘুরতেই থাকে। আমি তোমাদের সাথে যে কথাটা শেয়ার করলাম সেটা সম্পূর্ণ আমার নিজের একটা আর কি ব্যক্তিগত ধারণা। আমার মনে হয় যে মানুষ এগুলো ইচ্ছে করে করে, মানুষ এগুলো ইচ্ছে করে এই ঘটনাগুলো ঘটায়, ইচ্ছে করে বলে যাতে তাদের ভিউজ আসে, তাদের চ্যানেলটা যাতে আরও বেশি ভাইরাল হয়,
এইসবের জন্য করে। আমার সেটাই মনে হয়, সব কিছু কীরকম যেন আর কি নাটক নাটক মনে হয়। যাই হোক, ওই টাইম পাস করা, আমরাও ওই মোবাইল খুলে এসব দেখে একটু আর কি টাইম পাস করি, হাসি মজা করি। মানুষ এখন ভিউজের জন্য, টাকার জন্য বিবেক বোধ, মনুষ্যত্ব সব কিছু বিসর্জন দিয়েছে। সবার হাতেই একটা মোবাইল ফোন রয়েছে, আর সেটাই সবাই কাজে লাগাচ্ছে। যে যেখান থেকে যা পাচ্ছে সেই সবই ভিডিও করে আপলোড করছে, আর সেগুলো আমাদের মতো কিছু দর্শকরা পছন্দও করে দেখতে। সেগুলো আমরা দেখে মজাও পাই, আমরা আবার এটা ওটা কমেন্টও করি। কেউ ভালোবেসে কমেন্ট করে, কেউ হয়তো খারাপ কমেন্ট করে, বিভিন্ন ধরনের কমেন্ট করে তাদেরকে আরও বেশি ভাইরাল করে দেয়। যদিও আমি কাউকে কোনো কমেন্ট করি না। আমার দু একজন খুবই ফেভারিট ব্লগার রয়েছে, তো তাদের মধ্যে একটা চ্যানেলকে মানে একজনকেই আর কি আমি মাঝে মধ্যে কমেন্ট করি। আমার ভীষণ ভালো লাগে যারা আর কি প্র্যাকটিক্যাল লাইফটাই দেখায়, মানে জীবনে যেটা ঘটে, আমার মতো আর কি যারা ব্লগ করে, যা আর কি নিত্যদিনে যে সমস্ত ঘটনা ঘটে এইসবই শেয়ার করে। তো তাদের ব্লগগুলো দেখতেই আমার বেশি ভালো লাগে। এই নাটকের ব্লগগুলো দেখলে না, ওই এন্টারটেইন হওয়া ছাড়া আর কিছুই না, ওগুলো অত বেশি ভালো লাগে না। ওই ওরা ওরকম ওই নাটকেরভাবে ব্লগগুলো করে, আমরাও ওই আর কি হয়তো একটু দেখলাম, মজা পেলাম। কিন্তু যারা আর কি একদম রিয়েল লাইফটাকে শো করে সেই ধরনের ব্লগগুলো দেখতে বেশি পছন্দ করে। ওই ব্লগগুলো দেখেই তো আমি নিজের ব্লগ চ্যানেলটা ওপেন করলাম। তো আমি তো আর ভাইরালের ধারে কাছেও নেই, চেষ্টাও করিনি কোনো দিন। আর এখন যেসব দেখছি আমার আর চেষ্টা করার কোনো ইচ্ছাও নেই। হ্যাঁ, ভাইরাল হওয়ার জন্য মানুষ যা করছে, এখন আর আমার ওই সমস্ত দেখে না এই ভাইরাল হওয়ার প্রতি ভক্তিটা নেই। ছোটোবেলা থেকে শুনে এসেছি, বড়রা সবাই বলতো ভালো করে পড়াশোনা কর, ভালো কলেজে ভর্তি হতে পারবি, ভালো চাকরি পাবি। ছেলে মেয়েকেও সেই একই কথা বলে বড় করলাম, ভালো করে পড়াশোনা কর, ভালো কলেজে ভর্তি হবি, ভালো চাকরি করতে পারবি। কিন্তু আমার মনে হচ্ছে সামনের জেনারেশনকে মনে হয় আমরা এই কথাটা বলবো যে ভালো করে নাটক শেখ, ভালো করে কথা বলা শেখ, সোশ্যাল মিডিয়াতে অনেক ফ্যান ফলোয়ার্স করতে হবে, ভালো করে নাচতে শেখ, নাহলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে পারবি না। তখন মনে হয় এটাই ফ্যাশন হয়ে দাঁড়াবে যে কী করে সোশ্যাল মিডিয়াতে মানে সামনের জেনারেশন ভাইরাল হবে, এটা নিয়েই কম্পিটিশন হবে। তখন আর ওই কলেজের কে ফার্স্ট হবে, কে সেকেন্ড হবে, ভালো কলেজে চান্স পেলো কি না, সেটা নিয়ে মনে হয় আর কম্পিটিশন হবে না। গুড মর্নিং বন্ধুরা, আজকে হলো রোববার। কালকে তোমাদের সাথে কথা বলার পর তখনই আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম। হ্যাঁ, তখন গেলাম। ও না, তখন আমার বর আসলো, তো ওর সাথে একটা জায়গায় গিয়েছিলাম, একটু কাজে গিয়েছিলাম। তো সেখান থেকে এসে আবার কৃপাকে নিয়ে বের হলাম ডাক্তারের কাছে। তারপর ডাক্তারের কাছ থেকে আসলাম 9:30টার সময়। 9:30টার সময় এসে এই খাওয়া দাওয়া, তারপরে নিদ্রা যাপন, এই তো এখন রান্নাবান্না হয়ে গেছে সকালের। এমনি এখানে একটু রোদ পোয়াচ্ছি, হাঁটাহাঁটি করছি, ব্লগটাও এখন শেষ করব। এই দেখো, কালকে তোমাদেরকে তো এই ফুলটা দেখিয়েছিলাম, তখন তো অর্ধ ফুটন্ত ছিল, আজকে ফুলটা একদম পুরোপুরি ফুটে গেছে। কিন্তু জানো তো, চুরি হয়ে যায়, গোলাপ রাখা যায় না, এমনিতেই গাছে কোনো ফুল ফোটে না। এই যে এটাতে তো লাল গোলাপ ফোটে, একটা গোলাপও আমি রাখতে পারি না। আমি যদি এটাকে সরিয়ে রাখি এখানটাতে, তাও জানি না কোথার থেকে মানে এসে নিয়ে নেয়। গেট তো সবসময় খোলাই থাকে, আমার মনে হয় যে দোকানে যে যারা আসে ওরা দেখতে পায়, কারণ পাঁচিলের এপাশ থেকে না দেখা যায় না। টবগুলো নিচে নামিয়ে রাখলেও জানো তো কীভাবে যে ফুল চুরি হয়ে যায় জানি না। এর আগে যে গোলাপটা ফুটেছিল সেটা আমাদের বাড়িতে যারা ভাড়া থাকে ওরা ছিঁড়ে নিয়েছিল, সেটা আমি বুঝতে পেরেছি। আর ফুল যখন নেবে জানো, এরকম গাছের ডালটাকে পুরো ভেঙে নিয়ে যায়। হ্যাঁ, শুধু ফুলটাকে ছেড়ে না, একদম ডাল সহ এত বড় ডালটাকে ভেঙে নিয়ে চলে যাবে। আমার বাড়ির গাছে একটা গোলাপ ফুটেছে, আমার কত আনন্দ, বারবার তোমাকে ফুলটা দেখাচ্ছে। এই আনন্দ বেশিক্ষণের জন্য থাকবে না, ঠিক চুরি হয়ে যাবে। কোথায় যে সরিয়ে রাখি, দাঁড়ো, টপটাকে না পেছনের দিকে নিয়ে যাবো, ওই পাশে নিয়ে যাবো।
যেখানে ঠাকুরের বাসন মাজা ধোয়া করি সেখানটাতে নেওয়া যাবে। আমি এখনও জানো তো ব্রেকফাস্ট করিনি, অনেক বেলা হয়ে গেছে, ব্রেকফাস্ট করা হয়নি। তো বন্ধুরা এখন ব্লগটা শেষ করি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আগামীকাল দেখা হবে। টাটা বন্ধুরা।